আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের জার্নি। আজকে থেকে শুরু হবে অষ্টম শ্রেণীর প্রতিদিনের ভিডিও দেওয়ার পালা। তো প্রথমে আমরা পাটিগণিত দিয়ে শুরু করব। পাটিগণিতের মুনাফা দিয়ে মুনাফা অধ্যায় দিয়ে শুরু করব। তো এই অধ্যায়ে আমরা মুনাফা এই চ্যাপ্টারটা করার জন্য যে বেসিক গুলো দরকার তার মধ্যে যেটা না জানলেই না, যেহেতু অঙ্কের চ্যাপ্টারের নাম মুনাফা, তো তোমাদের মুনাফা সম্বন্ধে একটু জানতে হবে। ওটার নাম হচ্ছে মুনাফা। তো তোমাকে এখানে যেটা জানতে হবে, মুনাফা মানে হচ্ছে লাভ। মুনাফার একটা নাম হচ্ছে লাভ। এখন লাভ কখন হয়? লাভ আমরা হচ্ছে ক্রয় বিক্রয় করার সময় আমরা লাভ হয়। তো একটা কারবার যখন করি, কারবার মানে ব্যবসা বাণিজ্যের ব্যাপারের কথা বলছি, একটা ব্যবসা যখন আমরা করি, সেই ব্যবসার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ধরো আমরা একটা ব্যবসা শুরু করলাম। সাপোজ তুমি একটা ব্যবসা করো। তুমি একটা জিনিস কিনলা, একটা জিনিস ক্রয় করলা 100 টাকা দিয়ে। সেই জিনিসটা তো অবশ্যই তোমাকে কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে তোমার একটা ক্রয় মূল্য থাকবে। তাহলে একটা ব্যবসা করলে কি থাকবে? ক্রয় মূল্য থাকবে। তুমি যে কোনো জিনিস কিনবা, তাহলে তোমার জন্য ক্রয় মূল্য থাকবে। আর কি থাকবে? তুমি সেই জিনিসটা কিন্তু বিক্রি করবা। তার জন্য বিক্রি করে যে টাকা পাবা সেটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। এখন তুমি কিনলা, সেটা ক্রয় মূল্য। আবার বিক্রি করলা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই বিক্রি করার পরে তোমার দুইটা জিনিস হতে পারে, হয় লাভ হবে, না হয় ক্ষতি হবে। লাভ কখন হয়? যখন একটা জিনিস ধরো তুমি 100 টাকা দিয়ে কিনেছো, যেমন এই জিনিসটা তুমি 100 টাকা দিয়ে কিনেছো, তুমি এখন বিক্রি করলা ধরো 120 টাকায়, তাহলে তোমার বেশি টাকা পেলা, অর্থাৎ তোমার লাভ হলো। আর যদি তুমি 90 টাকায় বিক্রি করো বা 80 টাকা, একশো একশো টাকার কমে যদি বিক্রি হয়, তাহলে তোমার ক্ষতি হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি কোনো ব্যবসা করি, তার লাভ এবং ক্ষতি দুটোই হতে পারে, তবে একই সাথে একই দিনে একই ব্যবসায় লাভ ক্ষতি দুটোই হয় না, যে কোনো একটা হয়। সাপোজ আমি একজন কলা বিক্রেতা, প্রতিদিন আমি আমাদের পার্শ্ববর্তী বাজার থেকে কলা কিনে নিয়ে আসি। সেই কলাটা আমি আবার আমার স্কুলের গেটের সামনে বিক্রি করি। তো ধরো আমি 500 টাকার কলা কিনে নিয়ে আসলাম, তারপর আমার বিক্রি করলাম। বিক্রি করার পরে আমার লাভ হবে না ক্ষতি হবে, সেটা নির্ভর করবে আমি কয় টাকায় বিক্রি করছি। এখন আমার প্রশ্ন, আজকে ধরো আমি সকালবেলা 500 টাকা দিয়ে কলা কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি স্কুল গেটের সামনে বিক্রি করলাম। আমার যে স্কুল আছে, সেই স্কুল গেটের সামনে আমি বিক্রি করলাম। এখন বিক্রি করার পরে তার তো একটা বিক্রয় মূল্য থাকবে। সেই বিক্রয় মূল্য হতে পারে 500 টাকার চেয়ে বেশি, হতে পারে 500 টাকার কম। এখন তাহলে যদি 500 টাকার বেশি হয় তাহলে আমার লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য যদি 500 টাকার কম হয় তাহলে ক্ষতি হবে। এখন আমার প্রশ্ন, আজকের দিনে একই সাথে কি আমার লাভ ক্ষতি দুটোই হবে? যে আজকেই আমার লাভ হয়েছে ক্ষতি হয়েছে, এরকম তো হওয়ার চান্স নাই। তার মানে একটা কারবার করলে, একটা ব্যবসা করলে পরে হয় লাভ হবে, না হয় ক্ষতি হবে। তো লাভ হোক আর ক্ষতি হোক, যাই হোক, একটা কারবারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকবেই। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, একটা কারবার করলে লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে, কিন্তু লাভ যখন হবে তখনও ক্রয় মূল্য থাকবে, বিক্রয় মূল্য থাকবে। যখন ক্ষতি হবে তখনও ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকবে। তাহলে আমি এখন কিছু সূত্রের দিকে যাই। লাভের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে কয়টা জিনিস জানবো আমরা। একটা হচ্ছে লাভের ক্ষেত্রে, যেহেতু তাহলে লাভ সম্পর্কে জানবো, লাভের সূত্রটা কি। তারপরে ক্রয় মূল্য তো থাকবেই, সেটাও জানবো। তারপরে বিক্রয় মূল্য থাকবে, সেটাও জানবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন লাভ হবে, এই তিনটা জিনিসের মধ্যে কোনটা সবচেয়ে বড় হবে? লাভ তখনই হয় যখন আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে সেই জিনিসটা 120 টাকায় বিক্রি করলাম, তখনই লাভ হয়। অর্থাৎ লাভের সময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা লাভের ক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, তাহলে লাভ কত হবে? দেখো তো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্সটা লাভ না? যেমন আমি একটা একটা জিনিস 100 টাকায় দিয়ে কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ কত হলো? 120 মাইনাস 100। অর্থাৎ আমরা এখানে বলতে পারি লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বড় হয় মাইনাস ক্রয় মূল্য।
অর্থাৎ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যেটা সেটা হচ্ছে লাভ। পার্থক্য মানে বিয়োগফল, কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, কারণ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বড় হয়। এবার ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো ছোট জিনিস, সেজন্য এখানে কি হবে, বিক্রয় মূল্য সবচেয়ে বড় মাইনাস লাভ। আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য প্লাস লাভ। জিনিসটা একটু বুঝতে হবে, খেয়াল করো। লাভের ক্ষেত্রে তিনটা আইটেম, লাভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই তিনটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিক্রয় মূল্যটা সবচেয়ে বড়, আর এই ক্রয় মূল্য আর লাভটা হচ্ছে ছোট। কার থেকে, বিক্রয় মূল্য থেকে। যেহেতু বিক্রয় মূল্য ছোট আর ক্রয় মূল্য আর লাভ বড়, তাহলে বিক্রয় মূল্য পাওয়ার জন্য, সরি, বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্য লাভ ছোট, তাহলে বিক্রয় মূল্য বড় জিনিস, এটা পাওয়ার জন্য ছোট দুটো যোগ করতে হয়, সেজন্য বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। আর ক্রয় মূল্য আর লাভ যেহেতু এরা ছোট জিনিস, তাহলে এই মানটাও ছোট হবে। তাহলে ওই মানটা পাওয়ার জন্য অন্য দুটো বিয়োগ করতে হবে। সেই অন্য দুটো কি, যখন লাভ হবে বাকি থাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এদের বিয়োগফল, যখন ক্রয় মূল্য হবে তখন বাকি থাকে লাভ আর বিক্রয় মূল্য এদের বিয়োগফল। তাহলে বিয়োগফল করতে হবে কোনটা থেকে, বড়টা থেকে ছোটটা। সেজন্য সূত্র আমার মুখস্থ না করলেও চলবে, শর্টকাটেই মনে রাখতে পারবো। এখানে বিক্রয় মূল্য সবচেয়ে বড়, সেজন্য তুমি তিনটা আইটেম মনে রাখবা, লাভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। লাভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে বেশি সবচেয়ে বড় কে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য আর লাভের যোগফল, এই জন্য বিক্রয় মূল্যের সূত্র ক্রয় মূল্য প্লাস লাভ। আর ক্রয় মূল্য হবে হচ্ছে বিক্রয় মূল্য থেকে অন্যটা বাদ, মানে বিক্রয় থেকে কি বাদ দেবো, লাভ বাদ দেবো, আর লাভের সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো। আশা করি লাভের ক্ষেত্রে সূত্রগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা ক্ষতির ক্ষেত্রে সূত্রগুলো শিখবো। ক্ষতির ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে ধরো ক্ষতি হয়েছে। ক্ষতি কখন হয়, একটু কল্পনা করা নিজের মতো করে, যে তুমি একটি জিনিস 100 টাকা দিয়ে কিনছো, সেই জিনিসটা তুমি 80 টাকায় বিক্রি করে ফেললা। তাহলে এখানে বলো তো তোমার ক্ষতি হয়ে গেল না? কিনলা 100 টাকা দিয়ে, বিক্রি করলে 80 টাকায়, তাহলে তো তোমার 20 টাকা নাই হয়ে গেল, অর্থাৎ 20 টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে এখানে তোমার বিক্রয় মূল্যটা ছোট হয়ে গেছে, ক্রয় মূল্যটাই বেশি। তার মানে ক্ষতির ক্ষেত্রেও এখানে তিনটা জিনিস, নাম্বার ওয়ান ক্ষতি, তারপর 2 নম্বর ক্রয় মূল্য তো আছেই, কারণ যে কোনো কারবারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে, সেটা ব্যবসায় লাভ হোক আর ক্ষতি হোক, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকবেই। তাহলে এবার আসো, ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বড়। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়, তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য এরা নিশ্চয়ই ছোট। তাহলে আমরা তো জানি যে কোনো বড়টা বের করতে গেলে অন্য ছোট দুটোর যোগফল, ছোট দুটো যোগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়, ক্ষতি আর বিক্রয় মূল্য এরা ছোট। তাহলে ক্রয় মূল্য বড়টা পেতে হলে পরে ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ করতে হবে। আর ক্ষতি আর বিক্রয় মূল্য যে কোনোটা পেতে হলে পরে বিয়োগ করতে হবে ক্রয় মূল্য থেকে, কারণ ক্রয় মূল্য সবচেয়ে বড়। তাহলে শর্টকাট বুদ্ধি কি, ক্ষতি সমান ছোট জিনিস, ক্ষতি হচ্ছে ছোট জিনিস, তাহলে দুটোর বিয়োগফল হবে। বিয়োগফল কোনটা হবে, বড়টা থেকে ছোটটা। বড়টাকে এখানে ক্ষতি বাদলে বাকি থাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে বড়টা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা হচ্ছে ক্ষতির সূত্র। আর ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য তো বড়, ক্রয় মূল্য যেহেতু বড়, তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য এই দুটো ছোট জিনিস যোগ করে বের করতে হবে, কারণ বড় জিনিস পাওয়া যায় যোগ করে। তাহলে এখানে ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য যোগ ক্ষতি, আর বিক্রয় মূল্য সমান কি হবে, বিক্রয় মূল্যটা যেহেতু ছোট জিনিস, এখানেও তাহলে কি হবে, দুটোর বিয়োগফল হবে। তাহলে বিক্রয় মূল্য বাদ দিলে থাকে ক্রয় মূল্য আর ক্ষতি, তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতি, ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দিতে হবে। ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, যে কোনো বড় আইটেম পেতে হলে অন্য ছোট দুইটা যোগ করতে হয়, আর অন্য ছোট দুইটার যে কোনো একটা পেতে হলে পরে বড়টার থেকে অন্যটা বিয়োগ করতে হয়। যেমন লাভ পেতে, ক্ষতি পেতে হলে পরে ক্ষতি ছোট জিনিস, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো। যদি ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য বড় জিনিস, তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ করব। আর যদি বিক্রয় মূল্য চাই, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ছোট জিনিস, তাহলে কি করতে হবে, ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই লাভের ক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে এই দুটোর সূত্র তোমাকে জানতে হবে। ওকে, আর একটা জিনিস জানতে হবে এখানে, কয়েকটা জিনিস জানতে হবে তোমাকে। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, উৎপাদনকারী।
ভোক্তা, এই কটা জিনিস জানতে হবে। দেখো আমরা যখন একটা জিনিস একটা কিছু, যেমন আমি আমার তোমার হাতের এই যে এই হাতের যে কলমটা, এই যে পেনটা আমরা ব্যবহার করি, এই পেনটা আমি কিন্তু নিজে কিনে ব্যবহার করি। আমি কিন্তু যেখান থেকে কিনি সেটা একটা দোকানদার, সেই দোকানদার আবার আরেকজনের কাছ থেকে আনে, সেই লোকটা আবার আরেকজনের কাছ থেকে আনে। আসলে এটা তোমার যদি বুঝতে পারো যে আসলে ব্যাপারটা কোথায় কত হাত ঘুরে আমাদের কাছে আসে, তাহলে বুঝতে পারবা। খেয়াল করো খুব ভালো করে। প্রথমে এই কলমটা তৈরি করছে যে, তার নাম হচ্ছে উৎপাদনকারী। উৎপাদনকারী, ওনার কাছ থেকে যে কলমটা কিনেছে, উৎপাদনকারী কি করেছে, এই কলমটা বিক্রি করেছে যার কাছে, তার নাম হচ্ছে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা কাকে বলে? পাইকারি বিক্রেতা বলা হচ্ছে যে ব্যক্তি অনেকগুলো একসাথে কেনে, একটা একটা কেনে না, ঠিক আছে? যে ব্যক্তি অনেকগুলো কলম বা যে কোনো জিনিস একসাথে অনেকগুলো কেনে, তাকে বলা হয় পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা। এবার পাইকারি বিক্রেতা থেকে জিনিসটা কিনে নিয়ে আসে হচ্ছে খুচরা বিক্রেতা। খুচরা শব্দের অর্থ হচ্ছে একটা দুটো করে বিক্রি করা। আর খুচরা বিক্রেতা যেখানে, সেটার নাম হচ্ছে ভোক্তা। ভোক্তা মানে যে ভোগ করে। ভোক্তা মানে কি? যে ভোগ করে। কারা ভোগ করে? যেমন আমি একটা কলম কিনে নিয়ে আসি, কিন্তু বিক্রি করি না, আমি সরাসরি আমি কি কলমটা কি করি, ব্যবহার করি। ভোগ করা মানে ব্যবহার করা। তাহলে প্রথমে একটা জিনিস, এই কলমটা, এই মার্কারটা বা যে কোনো কলমটা তৈরি করছে কে? উৎপাদনকারী তৈরি করছে। সেই উৎপাদনকারী তৈরি করে পাইকারি বিক্রেতার কাছে দিয়েছে, বিক্রি করছে। পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, খুচরা বিক্রেতা আমাদের কাছে বিক্রি করছে, অর্থাৎ তোমরা যারা ব্যবহার করো। তাহলে কয় হাত ঘুরে আমাদের কাছ থেকে আসছে? উৎপাদনকারী উৎপাদন করে আরেকজনের কাছে দিচ্ছে, আরেকজনের কাছে দিচ্ছে, আসছে। এইভাবে ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে। আশা করি আমি পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, উৎপাদনকারী গুলো বোঝাতে পারছি। তার মানে যে ফ্যাক্টরিতে মাল উৎপন্ন, কলমটা যে কোনো যে পণ্য উৎপাদন করে তাকে উৎপাদনকারী বলা হয়। ওই লোকটা উৎপাদন করে ট্রাক ট্রাক জিনিসগুলা পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে। সেই পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। অর্থাৎ তোমার স্কুলের সামনে, তোমার বাসার সামনে বা বাজারে যে সকল দোকানদার একটা দুটো করে কলম বা এক ডজন করে বিক্রি করে, তারাকে বলা হয় খুচরা বিক্রেতা। আর তুমি যেটা কলম কিনে ব্যবহার করো, খাতায় লেখো, তুমি হচ্ছে ভোক্তা, যে ভোগ করে। আশা করি এই জিনিসটা বুঝছো। এখন আসো, তোমরা কি জানো যে এই ব্যবসা মানুষ কেন করে? ব্যবসা কি কোনোদিন কেউ ক্ষতির জন্য করে? লস, ক্ষতির ইংরেজি প্রতিশব্দ লস। তো লসের জন্য কি কেউ কোনোদিন ব্যবসা করে? অবশ্যই করে না, সবাই লাভের জন্যই করে। তাহলে আমাকে তুমি বলো, আমরা এই একটা কলম 5 টাকা দিয়ে দোকান থেকে কিনে ব্যবহার করি, অর্থাৎ আমরা ভোক্তা এই খুচরা বিক্রেতার কাছ থেকে 5 টাকা দিয়ে কলমটা কিনি। তাহলে আমার কি মূল্য আছে? আমার এই কলমটার বিক্রয় ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? আমার কাছে এই কলমটা যে কিনলাম 5 টাকা দিয়ে, এই 5 টাকা আমার জন্য কি মূল্য? আমার জন্য হচ্ছে ক্রয় মূল্য। আর এই খুচরা বিক্রেতা ওই 5 টাকা দিয়ে আমার কাছে বিক্রি করেছে, তাহলে এই 5 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে? এবার আসো, এই খুচরা বিক্রেতা আমার কাছে তো 5 টাকায় বিক্রি করেছে, এই লোকটা, এই খুচরা বিক্রেতা কি কলমটা 5 টাকা দিয়ে কিনেছিল? অবশ্যই না। অবশ্যই 5 টাকার কমে কিনেছিল। অর্থাৎ পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা কিছু কমে কিনেছিল। আচ্ছা, ধরে নাও, ধরে নিচ্ছে তোমাকে ব্যবহারের বোঝার সুবিধার জন্য যে খুচরা বিক্রেতা হয়তো 5 টাকা দিয়ে কিনছিল না। কয় টাকা দিয়ে কিনছিল? 4 টাকা দিয়ে কিনছিল। আমি তো 5 টাকা দিয়ে কিনলাম। খুচরা বিক্রেতা ধরো 4 টাকা দিয়ে কিনেছিল। তো সেই পাইকারি বিক্রেতা এই কলমটা 4 টাকা দিয়ে কিনছিল না। ধরলাম পাইকারি বিক্রেতা এই কলমটা কিনছিল 3 টাকা, তোমার বোঝার সুবিধার্থে। তাহলে উৎপাদনকারী নিশ্চয়ই এই কলমটা খরচ, উৎপাদন খরচ 2 টাকা হয় নাই, 3 টাকা হয় নাই, কারণ সে তো 3 টাকা বিক্রি করছে। ধরলাম তার 2 টাকা উৎপন্ন হয়েছিল, উৎপাদন খরচ হয়েছিল 2 টাকা, তারপর সে বিক্রি করছে 2 টাকা দিয়ে। তার মানে দেখো, একটা কলম আমার কাছে আসতে আসতে কত টাকা পড়ে যায়। আমি 5 টাকা দিয়ে কিনি, এই লোকটা কিন্তু 5 টাকা দিয়ে কিনে নাই, তার থেকে কমে কিনেছে। এই লোকটা আরো কমে কিনেছে, এই লোকটা আরো কমে কেনে নাই। এই লোকটা তো কেনে না, উৎপাদনকারী তো কেনে না, জিনিসটা বিক্রি করে। উৎপাদনকারী কি কেনে? এই কলমটা তৈরি করতে বা উৎপাদন করতে যে সকল কাঁচামাল লাগছে। কাঁচামাল বলতে কি বোঝায়? কাঁচামাল বলতে কিন্তু এই আলু, পটল, কাঁচামরিচ এইগুলা বোঝায় না। এই কলম তৈরির কাঁচামাল বলতে বোঝায় এই কলম তৈরি করতে যে সকল উপাদানগুলো লাগে, সেইগুলোকে বলা হয় কলম তৈরির কাঁচামাল। যেমন এখানে কি লেখছে,
এই যে এখানে একটা নিব দিছে কলমের সামনে, যে একটা নিবে, যে এটা এটা লাগছে কাঁচামাল হিসেবে। এই ফ্রেমটা তৈরি করছে, এটা প্লাস্টিকের তৈরি, এটা প্লাস্টিক লাগছে। তারপরে এর ভিতরে দিছে হচ্ছে কালি, সেই কালিটা লাগছে। এই এত কিছু লাগছে। তারপরে আবার কলমগুলো সিল করতে মেশিনে বিভিন্ন জিনিস লাগছে আর কি। তাহলে এইগুলোকে কাঁচামাল বলে। অর্থাৎ কাঁচামাল কাকে বলে? কোনো জিনিস উৎপাদন করতে যে সকল পণ্য ব্যবহার করে উৎপাদন করা হয় তাকে বলা হয় পণ্যের কাঁচামাল। তাহলে উৎপাদনকারী তো কলমটা কিনে নাই, উৎপাদনকারী কি করছে? এই কলমটা উৎপাদন করে খরচ একটা ধরছে যে এত টাকা খরচ হয়েছে। তার মানে এখন যদি আমরা এই দিক থেকে আসি, উৎপাদনকারী অবশ্যই তার উৎপাদন খরচটা যত হয় তার থেকে বেশি দামে বিক্রি করে। পাইকারি বিক্রেতা যে দামে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা যে দামে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করে ভোক্তার কাছে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এখন তুমি বলো তো, ধরো যে একটা জিনিস, একটা এই কলমটায় আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ব্যক্তি, তাহলে বিক্রি করে কয়জন? বিক্রি করে কিন্তু তিনজন। উৎপাদনকারী বিক্রি করে, পাইকারি বিক্রেতা বিক্রয় করে, খুচরা বিক্রেতা বিক্রয় করে, আর ভোক্তা শুধু ক্রয় করে। তাহলে এখানে সবারই কিন্তু এই মাঝখানে যারা আছে, দুই পাশে এক পাশে উৎপাদনকারী, এক পাশে ভোক্তা, তার মাঝখানে যারা আছে পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা, এই দুজনের কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটাই আছে। যেমন এই বেচারা একটা দামে ক্রয় করে তারপরে বিক্রি করে, এই বেচারা আবার কি কেনে তারপরে আবার এখানের কাছে বিক্রি করে। আর এই ভোক্তার শুধুমাত্র ক্রয় মূল্য আছে, আর এই উৎপাদনকারীর শুধুমাত্র বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য নাই। এর আছে উৎপাদন খরচ। আশা করি বুঝতে। এখন আমি যদি তোমাকে বলি যে প্রত্যেকেই 20% লাভ করে, এই কলমটা বিক্রি করে প্রত্যেকে 20% লাভ করে, এই কথাটা কি বোঝায় এই কলমটা বিক্রি করে 20 টাকা করে লাভ করে? না, কলমের তো 20 টাকা লাভ হবে না, কারণ এটার দামই তো 5 টাকা। 20% বলতে বোঝায় 100 টাকার কলম যদি বিক্রি করে তাহলে 20 টাকা তার লাভ হয়। এখন আমার প্রশ্ন, 20% লাভ করলে পরে প্রত্যেকের লাভের পরিমাণ কি সমান হবে? যেমন এই বেচারার 20% লাভ, এই বেচারার 20% লাভ, এই বেচারার 20% লাভ, আর এই বেচারার 20, এই বেচার তো লাভই নাই। এই তিনজনের 20% লাভ কি সমান হবে? একটু বুঝে দেখো। ভিডিওটা দরকার হলে পজ করে একটু চিন্তা করে দেখবা। আমি তোমাদের একটু এখন বোঝাই, পজ করে চিন্তা করা শেষ, এখন আমি বোঝাচ্ছি, খেয়াল করো। ধরো তুমি একটা ব্যবসা শুরু করলা 1 লক্ষ টাকা দিয়ে। খুব ভালো করে খেয়াল করো, কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা। তো তোমার এই টাকা দিয়ে ব্যবসা করতে যে একটু প্রবলেম হচ্ছে, আসলে এই টাকাটা আসলে হচ্ছে না। তখন তুমি তোমার বন্ধুকে সাথে নিতে চাও যে বন্ধু তুমি আমার সাথে ব্যবসাটা করো। তখন তোমার বন্ধু তোমার ওই ব্যবসায় 2 লক্ষ টাকা মানে করলো, খাটালো, 2 লক্ষ টাকা বিনিয়োগ করলো। 2 লক্ষ টাকা, তাহলে তোমাদের দুজনের মোট মিলে হলো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করলা। বছর শেষে দেখা গেল তোমাদের টোটাল টাকার উপরে লাভ হয়েছে 20%। তাহলে এখন এই 20% তোমরা ভাগ করে নেবা। এখন আমার প্রশ্ন, 20% তোমারও লাভ হয়েছে, তোমার বন্ধুরও লাভ হয়েছে। তোমার 100 টাকা, 1 লাখ টাকা, আর তোমার বন্ধুর হচ্ছে 2 লাখ টাকা। দুইজনের লাভের পরিমাণ কি সমান? অথবা আমি ভিন্ন ভাবে ধরি, তুমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, তোমার বন্ধু আলাদা একটা ব্যবসা শুরু করছে 2 লক্ষ টাকা দিয়ে। তোমারও 20% লাভ হয়েছে, তোমার বন্ধুরও 20% লাভ হয়েছে। এখন আমার প্রশ্ন, তোমার 20% লাভ আর তোমার বন্ধুর 20% লাভ, টোটাল লাভ কি দুজনের সমান হবে? অবশ্যই না। কারণ তোমার 20% মানে লাভ করলে 100 টাকায় লাভ হবে কত? 20,000 টাকা, 1 লাখ টাকা। আর তোমার বন্ধুর যেহেতু 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকায় 20% হিসেবে তোমার বন্ধুর লাভ হবে 40,000 টাকা। তাহলে পার্সেন্ট বেশি হলেও, পার্সেন্ট একই হলে পরে মূলধন কম বেশির কারণে লাভের কম বেশি হয়। তো যাই হোক, এইটা হচ্ছে কথা। আমরা পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, উৎপাদনকারী, এগুলো আমরা চিনলাম। এখন চেনার পরে যেটা হচ্ছে, আমি তোমাদেরকে এখন একটা অঙ্ক নিয়ে কথা বলবো। সেইটা হচ্ছে যে তোমাদের মূল বইয়ের 2.1-এর এই অঙ্কটা। এই দেখো, অনুশীলনী 2 আমরা অঙ্ক শুরু করে দিলাম। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়।
যদি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হতে হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? খুব ভালো করে খেয়াল করে এখানে কি বলেছে, পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়, দুইজনের 20% করে লাভ হয়। এখন বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, অর্থাৎ খুচরা বিক্রেতা যে, অর্থাৎ তুমি ভোগ করার জন্য, তোমরা ভোগ করার জন্য যে জিনিসটা কিনে নিয়ে আসে যে দোকানদার, তো ওনাকে বলা হয় খুচরা বিক্রেতা। তো ওই খুচরা বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতা আমার কাছে 576 টাকা জিনিসটা বিক্রয় করেছে। এখন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এই অঙ্কটা কোথা থেকে শুরু করতে হবে একটু খেয়াল করো। এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি কি করবো জানো, খুচরা বিক্রেতা, তুমি কল্পনা করো তোমার স্কুল গেটের সামনে বা তোমার স্কুলের সামনে যে দোকানদার আছে উনি খুচরা বিক্রেতা, উনি তোমার কাছে একটা জিনিস 576 টাকা বিক্রি করেছে। এখন তোমার কাছে চাইছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার আসো আমি কোথা থেকে যাব, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বলা আছে, অর্থাৎ তোমার দোকানের সামনে, তোমার স্কুল গেটের সামনে যে দোকানদার তার বিক্রয় মূল্য এটা। আচ্ছা, তার বিক্রয় মূল্য থেকে আমি তার ক্রয় মূল্য বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো, তার ক্রয় মূল্য বের করবো। ওই যে ক্রয় মূল্য হলো খুচরা বিক্রেতার, ওইটাই কিন্তু হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাওয়া মানেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে যাবে, সেইটাই এখানে চেয়েছে। তাহলে কোথা থেকে শুরু করব? তাহলে আমরা শুরু করি, প্রথমে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, সেদিনে খুচরা বিক্রেতার কাছ থেকে শুরু করব। খুচরা বিক্রেতা দেখো লাভ করছে কত, 20%। তাহলে আমি অঙ্কটা ধরবো কি, ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, কারণ এখানে 20% লাভ হয়েছে, পার্সেন্ট দেওয়া থাকলে ক্রয় মূল্য 100 টাকায় ধরে নেব। তাহলে আমি লিখবো ধরি 1 নম্বর অঙ্কটা, অনুশীলনী 2.1-এর 1 নম্বর। ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং যেহেতু 20% লাভ করছে, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা বলো তো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে 20% লাভে, অর্থাৎ 100 + 20। সমান চিহ্ন দেওয়া দরকার নেই, মূল্য 100 + 20 বা 120 টাকা। এবার আসো, আমি আসলে কোথায় যাব বলো তো, এই যে এখান থেকে যাবো, এই যে এই দেখো এটা খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার থেকে আমি পাইকারি বিক্রেতার দিকে চলে যাব। তো খুচরা বিক্রেতা থেকে পাইকারি বিক্রেতা কিভাবে চলে যাব, খুচরা বিক্রেতার আমি আমি প্রথমে ক্রয় মূল্যটা বের করবো। এই যে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা ধরে নিয়েছি, আর ওর 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে বলো তো, এখানে কিন্তু দুইটা মূল্য পেয়ে গেছি, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য। এই লোকটার খুচরা বিক্রেতার কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে না বিক্রয় মূল্য দেওয়া আছে? এই দেখো খুচরা বিক্রেতার কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে খুচরা বিক্রেতা, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে নাই কি ক্রয় মূল্য, তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করবো। কেন বের করবো একটু পরে বলতেছি। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করলে পরে এখানে তো আমি পেয়ে গেছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, তখন বিক্রয় মূল্য কত হয় 120 টাকা না? তাহলে এই কথাটাকে তো আমি সাজিয়ে লিখতে পারি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই কথাটা লিখতে পারি, সেটা আমি লিখবো। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা, 120 টাকা হলে, যেটা জানা জিনিস সেটা আমি ধরবো, টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100/120 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ধরছে দেখো তো, এই যে 576 টাকা। সুতরাং এটা 576 বের করবো, 576 টাকা হলে ক্রয় মূল্য।
100 × 576 ডিভাইড বাই 120। কাটাকাটি করে ফেলি আমরা, শূন্য শূন্য কাটি, 2 দিয়ে কাটলে পরে 6, 2 দিয়ে কাটলে পরে এখানে 5 হয়, 6 দিয়ে এটা কাটা যায় না। হ্যাঁ, 6 দিয়ে কাটলে পরে 6 9 54, 5 3, 4 9 6 6 36, 96 ইকুয়াল কত, গুণ করলে পরে কত হয়, 5 6 30 শূন্য হাজার 3, 5 480 টাকা। এই 480 টাকা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাই আমি লিখবো, সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা হলো, 480 টাকা। এখন আমি, দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল এটা, দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমি খুচরা বিক্রেতার কি বের করে ফেললাম, ক্রয় মূল্য বের করে ফেললাম, এই দেখো। সুতরাং খুচরা বিক্রেতার, ও সরি, এটা তো ক্রয় মূল্য, বিটা বাদ দেবে। যে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য বের করলো, তখন আমি এই খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে লিখবো, আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কত, 480 টাকা। 480 টাকা। খেয়াল করে একটা জিনিস, এখানে আমরা তো জানি একটা ক্রয় মূল্য হয়, একটা বিক্রয় মূল্য হয় একটা জিনিসের। দেখো খুচরা বিক্রেতার কি মূল্য, 576 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই খুচরা বিক্রেতার এখানে ক্রয় মূল্যটা বের করা যাবে। সেই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমি যেখানে বের করলাম। আর খুচরা বিক্রেতা যেটা ক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে শর্ত মতে এই 480 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে গেল। এবার এটা তোমার কাছে চেয়েছে, এখন পাইকারি বিক্রেতার কি চেয়েছে, এই দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছে। তো যেহেতু আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়েছি, সুতরাং ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। শর্টকাট বুদ্ধি বলি, যে কোনো বিক্রেতার ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য বের করা যায়, বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য বের করা যায়। তো আমি এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জেনে গেছি 480 টাকা। এই বেচারাও কিন্তু শতকরা আবার 20 টাকা লাভ করে, দেখো 20% এনেও লাভ করে। এখন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য। তুমি দেখো তো, আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করে ফেলছি না? অনুরূপ ভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে পাইকারি বিক্রেতারও ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। সেজন্য আবার ওই একই রকম প্রসেসে, অর্থাৎ যে এই প্রসেসে আবার নিজেকে সাজাতে হবে। 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এই যে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য 100 ধরছিল, এভাবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 ধরবো। আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 + 20 বা 120 টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা পেয়ে গেছি। তোমার কাছে চাইছে কি, লাস্ট অফ অল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখন এই কথাটা কেমন ভাবে সাজাবো, এই যে ক্রয় মূল্য এত টাকা, এমন ভাবে সাজাবো যেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কথাটা ডানে থাকে। তাহলে আমি এখন লিখবো, এখন পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার আমি তো ক্রয় মূল্য দরকার, তাহলে লিখবো বিক্রয় মূল্য
120 টাকা হলে ক্রয় মূল্য, দেখো পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/120 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এই যে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। তাহলে 480 টাকা হলে ক্রয় মূল্য 100 × 480 / 120, কাটাকাটি হয়ে যায় না? শূন্য শূন্য কাটা, 12 দিয়ে কাটলে পরে 4 = 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা হয়ে গেল। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রথম আলোচনা হয়েছে সেই জন্য। তো এই অঙ্কটা আমরা সুন্দর করে করে ফেলবো। সবাই আজকের মতো এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।